এখন হচ্ছে আমরা ওই যে অন্তঃস্পর্শ এবং বহিঃস্পর্শ করার যে থিওরিটা ছিল, টপিকটা ছিল, ওর আন্ডারের অঙ্কগুলো করব, মানে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ। দেখো কি বলা আছে, 4,3 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x² + y² = 4 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। আমাদের এর আগে তো কোনো স্লাইড নেই, তাই না? ওকে, সো কোশ্চেন হচ্ছে যে একটা বৃত্ত, তোমার একটা বৃত্ত, এই বৃত্তটার সমীকরণ হচ্ছে তোমার x² + y² = হচ্ছে 4। সো এই বৃত্তকে এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত কি করে বহিঃস্পর্শ করে, তাই তো? এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যায় এই বৃত্তকে বহিঃস্পর্শ করে। সো আমার বৃত্তটা হচ্ছে কত কেন্দ্র বিশিষ্ট? আমার বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,3। সো এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যদি সে এইটাকে বহিঃস্পর্শ করে। সো বহিঃস্পর্শ করার শর্ত কি ছিল? শর্ত ছিল যদি এইটা বিন্দু হয়, ধরলাম এ বিন্দু, যদি এই বিন্দু হয় যদি আমার বি বিন্দু, ধরলাম এইটার কেন্দ্র হচ্ছে এ, সো এর স্থানাঙ্ক কত? 4,3। ধরলাম এর কেন্দ্র হচ্ছে বি, তো বি এর স্থানাঙ্ক কত হবে বের করতে হবে, তাই না? যাই হোক, সো প্রশ্ন মতে কিন্তু যদি বহিঃস্পর্শ করে তাহলে এ বি ইকোয়ালস টু কি হবে, মানে এ থেকে বি এর দূরত্ব কি হবে? হবে হচ্ছে এই বৃত্তের ধরলাম ব্যাসার্ধ r1 প্লাস এই বৃত্তের ব্যাসার্ধ ধরলাম হচ্ছে r2 সমান হবে কি r1 প্লাস r2, রাইট? ওকে, সো এই থিওরি অনুযায়ী আমি যদি এ আর বি এর মান জানি তাহলে কিন্তু এ বি জানি, মানে এ আর বি এর স্থানাঙ্ক জানলে এ বি বের করতে পারবো। আবার r2 আমি বের করতে পারবো, কারণ এই দ্বিতীয় যে বৃত্ত তার কিন্তু সমীকরণ দেওয়া আছে, আর আমরা জানি সমীকরণ দেওয়া থাকলে কেন্দ্র ব্যাসার্ধ সব বের করা যায়। সো আমার জাস্ট লাগবে হচ্ছে কি এখান থেকে r1টা, তাই না? এবং r1টা কিন্তু আমরা বের করতে পারবো। r1 কেন লাগবে? কেন্দ্র দেওয়া আছে আর ব্যাসার্ধ আছে, তাই না? মানে ব্যাসার্ধ বের করতে পারবো, কেন্দ্র দেওয়াই আছে আর ব্যাসার্ধ যদি বের করতে পারি তাহলে কিন্তু আমি ক্ষেত্র মানে বৃত্তের ইকুয়েশন কিন্তু নির্ণয় করতে পারবো। সো এর মান কত? 4,3। বি এর মান কত হবে? খুবই ইজি। এই সমীকরণটাকে তুমি যদি x² + y² - 4 = 0 এক পাশে আনলে এমন হয় না? সো এটাকে এখন তুমি x² + y² + 2gx + 2fy + c এর সাথে তুলনা করলে কি দেখা যায়? দেখো তো, x আর y পার্টটা কিন্তু নাই, এই দুটা পার্ট কিন্তু নাই, আছে x² y² আর আছে হচ্ছে c এর মান হচ্ছে -4, তাই না? রাইট? সো এইখান থেকে দেখলেই বোঝা যায় যে জি এর মান মানে এক্স ওয়াই না, এর রিজন হচ্ছে কি জি এবং এফ এর মান কিন্তু 0, এবং জি আর এফ 0 মানে কি -g - f এর মানও 0। দ্যাট মিনস এর কেন্দ্রটা কত? 0,0। এটা কিন্তু নর্মাল ওয়েতেও বোঝা যায়। কি হবে? এটাকে যদি আমি x - h এর হোল স্কোয়ার প্লাস y - k এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এই ইকুয়েশনের সাথে তুলনা করি আমি, তাহলে কি দেখা যায়? দেখা যায় যে x মাইনাস সামথিং এর হোল স্কোয়ার নাই, তাই না? দ্যাট মিনস এখানে h এর মান নাই মানে কি 0, দ্যাট মিনস h এর মানও 0, এবং k ও নাই মানে y মাইনাস সামথিং এর স্কোয়ার, সামথিংটা নাই মানে k নাই, তাই না? দ্যাট মিনস h k দুইটার মানে হচ্ছে 0, এবং এখানে আর স্কোয়ার আছে কত? 4, রাইট? এই যে 4, সো আর স্কোয়ার 4 মানে কি? আর এর মান হচ্ছে 2, রাইট? সো এখান থেকে দেখলেও বোঝা যায় যে, এখান থেকে দেখলে কি বোঝা যায় যে ব্যাসার্ধের মান হবে কত? 2। এই যে আর স্কোয়ার মান 4, দ্যাট মিনস আর এর মান কত? 2, রাইট? এবং কেন্দ্র হচ্ছে 0,0, এবং এখান থেকেও কিন্তু তুমি চাইলে ব্যাসার্ধ বের করতে পারো। আমরা জানি ব্যাসার্ধ ইকুয়ালস টু কত? r ইকুয়ালস টু √g² + f² - c, রাইট? সো জি এর মান কত? 0, 0² + 0² - c, c এর মান কত? -4, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, দ্যাট মিনস কি আসবে? 2ই আসবে। তুমি যে ইকুয়েশন থেকেই বের করার ট্রাই করো, তোমার সেম রেজাল্টই কিন্তু আসবে, তোমার যেটা ইজি মনে হয়। সো এখান থেকে আমরা এবির মান কিন্তু এখন বের করতে পারবো। এবির মান কীভাবে বের করবো? এবি হচ্ছে কি এ থেকে বি এর ডিস্টেন্স, বইতে এটা c1 c2 দেওয়া আছে, c1 c2 লিখলেও হবে, এবি লিখলেও হবে, কোনো সমস্যা নেই। সো 4 - 0 এর স্কোয়ার প্লাস 3 - 0 এর স্কোয়ার, কি করলাম? x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা সরলরেখার সমীকরণ থেকে আসছে, মানে সরলরেখার চ্যাপ্টার থেকে, দুইটা বিন্দুর দূরত্ব, তাই না? এখানে কণিকের সব চ্যাপ্টার করতে তোমার সরলরেখা লাগবেই, সরলরেখা হচ্ছে বেসিক সবার। সো r1 বের করবো, r2 এর মান আমি জানি কত? 2, রাইট? আচ্ছা, সো এখানে কত আসে? 4² + 3² মানে হবে কত? 16 + 9, মানে এখানে আসবে হচ্ছে 5। সো 5 = r1 + 2, দ্যাট মিনস আমার r1 এর মান হচ্ছে কত? আমার 3। 5 - 2 মানে কত? 3। সো আমি এটা কিন্তু পেয়ে গেছি, কত আসতেছে আমার? 3। সো এই বৃত্তটার আমি কেন্দ্রও জানি, ব্যাসার্ধও জানি, তাহলে কিন্তু আমি ইকুয়েশন বের করতে পারবো। আমি এই ওয়েতেও বের করতে পারবো, এই ওয়েতেও বের করতে পারবো। এই ওয়েতে বের করতে গেলে আবার জি এফ সি এর মান নির্ণয় করা লাগবে,
বাট সেটা তো আমার কঠিন হয়ে যায়, তাই না? মানে আরও একটা এক্সট্রা ধাপ হয়ে যায়। তার থেকে বরং আমি এই ওয়েতে যেহেতু চলেই আসছে এইচ কে এবং আর এর মান জানি, যে কেন্দ্র এইচ কমা কি মানে 4,3 মেইনলি বেসিক্যালি হচ্ছে এইচ কমা কে এর মান, এবং আর এর মান আমরা জানি কত 3, দ্যাট মিনস এটা থেকে আমি কিন্তু ইজিলি বের করতে পারবো, জাস্ট মান বসালেই শেষ। সো ইকুয়েশন কি হবে? অতএব আমার নির্ণয় ইকুয়েশন হবে হচ্ছে কি, বাংলা লিখবো যে নির্ণয় ইকুয়েশন, আমি লিখতেছি না, কি হবে এক্স মাইনাস এইচ এর মান কত 4 এর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর মান কত 3 এর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, তাই না? আর এর মান কত পেলাম 3 স্কোয়ার। এটাকে আরেকটা লাইন করলে কি পাওয়া যাবে, এক্স মাইনাস 4 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 9। এটাই হচ্ছে আমার ইকুয়েশন। আমি তোমার এখন এই স্কোয়ার করলেও হবে, না করলেও হবে, এই ফর্মেটে থাকলেই হচ্ছে, আর কিছু করতে হবে না। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, সো দেখো খুব একটা কঠিন কিন্তু না। আমরা আরো একটা অঙ্কে যাই। দেখো এইটা কিন্তু করতে হবে তোমার ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, ওইটা দিয়ে করলে ইজি হবে। কেন ইজি হবে? দেখো এখানে যে 2y পার্টটা যেহেতু আছে, সো আমি কিন্তু এই ইকুয়েশনে কিন্তু ইজিলি ফেলতে পারবো না। এই ইকুয়েশন কিন্তু ইজিলি আমার করতে গেলে আবার এই ইকুয়েশন বরাবর আনতে গেলে কিন্তু আমার কাজ করতে হবে, তাই না? মানে যখন যেখানে থাকবে আমি সেখান থেকেই করবো, আমার মাথায় এটাও থাকবে, আমার মাথায় এটাও থাকবে, দুইটাই থাকবে। আচ্ছা, সো কি বলছে, এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এত বৃত্তটিকে বহিঃস্পর্শ করে। আগের মতো কোশ্চেন, এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই যে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত কত কেন্দ্র বিশিষ্ট 4,-2, এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তোমার কি আরেকটা বৃত্ত কি করে বহিঃস্পর্শ করে, সেই বৃত্তটার ইকুয়েশন কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 15 ইকুয়ালস টু কত 0। তোমাকে জিজ্ঞাসা করতে হলে এই বৃত্তটার ইকুয়েশন কত, বহিঃস্পর্শ করলে বৃত্তটির ইকুয়েশন নির্ণয় করো। এইটার ইকুয়েশন এটা দেওয়াই আছে, রাইট? এটা বের করতে হবে আমাকে। সো একদম হুবহু আগের কোশ্চেন। তোমার ফার্স্টে কি করতে হবে, এ হচ্ছে কত 4,-2, রাইট? এ হচ্ছে আমার 4,-2। আচ্ছা, সো বিটা বের করতে হবে, মানে এইটার যে তোমার কেন্দ্রটা বের করতে হবে। কি হবে দেখো, ফার্স্টে জি এফ এর মান নির্ণয় করি। যেহেতু এক্স পার্টটা নাই, দ্যাট মিনস জি এর মান কত 0। দেখো যে কিন্তু সামথিং এক্স নামে কোনো কিন্তু অংশ নাই। আর এখানে আছে কি 2fy পার্টটা আছে, এই যে ওয়াই পার্টটা মানে হচ্ছে 2fy পার্ট। সো ওয়াই এর সহগ কত -2, আর আমরা জানি ওয়াই এর সহগকে 2 দ্বারা ভাগ করলে কিন্তু এফ পাওয়া যাবে, আর জি এর সহগকে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে সরি এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করলে জি পাওয়া যায়, ওয়াই এর সহগকে 2 দ্বারা ভাগ করলে এফ পাওয়া যায়। সো এফ এর মান কত আসবে আমার -2/2, দ্যাট মিনস -1, এবং সি এর মান কত আমার -15। সো কেন্দ্র কত আমরা জানি, কেন্দ্র হচ্ছে কত -g -f, -g, 0 কে মাইনাস করলে কত আসবে 0ই আসবে অবশ্যই, 0, কমা এফ এর মান -1, তো -f কত হবে +1, দ্যাট মিনস কেন্দ্র হচ্ছে কত 0,1, এবং আর কত হবে, আর হচ্ছে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো কত আসে আমার 0 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার মানে কিন্তু 1 মাইনাস সি, তাই না? মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। সো 16, দ্যাট মিনস 4 আসতেছে। সো আমার এই ব্যাসার্ধ আসতেছে হচ্ছে কত, আর লিখলাম কেন, আসতে হচ্ছে আমার 4, দ্যাট মিনস R2 এর মান 4। সো আগের মতো কোশ্চেন মতে কি হবে, এ বি এর মান হবে কি R1 প্লাস R2, যেখানে আমি R2 জানি R1টা নির্ণয় করবো, তাই তো? সো আগের মতো কোশ্চেন। সো প্রশ্ন মতে আমাদের কি, প্রশ্ন মতে হচ্ছে আমাদের এ বি ইকুয়ালস টু R1 প্লাস R2, রাইট? সো আর এ বি মান কত হবে, এ বির মান হবে হচ্ছে তোমার 4 - 0 হোল স্কোয়ার প্লাস আগের অঙ্ক, যেহেতু আমি এক্সপ্লেন করবো না, -2 -1 হোল স্কোয়ার ইকুয়ালস টু R1 প্লাস 4, রাইট? সেখানে কত আসতেছে আমার 4 স্কোয়ার আর 3 স্কোয়ার, রাইট? আগেটার মতোই 4 স্কোয়ার 3 স্কোয়ার মানে কত, এটা হচ্ছে 25, √25 মানে হচ্ছে 5। তো 5 ইকুয়ালস টু R1 প্লাস 4, দ্যাট মিনস R1 এর মান আসছে আমার হচ্ছে 1। তো দেখো এই ভিতরে আমি R1 পেয়ে গেছি কত 1, ভিতরে ব্যাসার্ধ জানি, ভিতরে কেন্দ্রও জানি, দ্যাট মিনস এই ভিতরে ইকুয়েশন আমার হচ্ছে কি, হচ্ছে কাঙ্ক্ষিত ইকুয়েশন হচ্ছে আমার x মাইনাস এইচ এর হোল স্কোয়ার, এইচ এর মান কত 4 প্লাস y মাইনাস কে, সো মাইনাস তো সূত্রেরই, এবং কে এর হোল স্কোয়ার, y মাইনাস কে এর হোল স্কোয়ার, দ্যাট মিনস কে বসাতে হবে y মাইনাস কে, কে এর মান কত -2, তাই না? সো এখানে সূত্রের মাইনাস আর কে এর মাইনাস কিন্তু এটা প্লাস হয়ে যাবে, ইকুয়ালস টু আর স্কোয়ার, আর স্কোয়ার কত, আর মান হচ্ছে 1, 1 এর স্কোয়ার কত হয় 1ই হয়। এটা হচ্ছে আমার ইকুয়েশন, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো খুব কিন্তু কঠিন না, থিওরি বুঝতে পারলে আর একটা অঙ্কের এক্সাম্পল বুঝতে পারলেই দেখো কীভাবে পড়তে হয়। প্রত্যেক থিওরি পড়বা, তার অঙ্কের একটা দুটো এক্সাম্পল পড়বা, তাহলে তোমরা আস্তে আস্তে ক্যাচ করা শুরু করবা যে জিনিসগুলো কী। আচ্ছা,
আমাদের নেক্সট একটা কোশ্চেন দেখো, প্রমাণ করো যে এত এবং এত দুইটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, স্পর্শ বিন্দুটি নির্ণয় করো। কি বলছে দেখো, বলছে হচ্ছে এই বৃত্ত এবং এই বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, এটাকে তোমাকে প্রমাণ করতে বলছে। তো ধরলাম এই বৃত্তটা হচ্ছে তোমার কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 8y প্লাস 8, এবং আরেকটা বৃত্ত আছে এখানে যেটার সমীকরণ হচ্ছে ধরো যে দেওয়াই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x মাইনাস 2y প্লাস 22 ইকুয়ালস টু 0। প্রমাণ করতে বলছে এরা বহিস্থভাবে স্পর্শ করছে। আমি প্রমাণ করো, প্রমাণ করার সিস্টেম কি, ধরো যদি এর কেন্দ্র যদি এ হয় এবং এর কেন্দ্র যদি হয় আমার কি বি, দ্যাট মিনস এই এ বি এর মান কত হবে, এ বি এর মান হতে হবে কি r1 প্লাস r2 এর সমান। r1 ধরলাম হচ্ছে এইটার ব্যাসার্ধ, r2 ধরলাম হচ্ছে এইটার ব্যাসার্ধ। সো আমাকে আলাদা আলাদা করে প্রুভ করতে হবে যে এ বি এর মান কত আসলো, r1 প্লাস r2 এর মান কত আসলো। যদি সমান আসে দ্যাট মিনস কি বহিঃস্পর্শ করছে। ওকে, সো করি, এ বি মান কত হবে। তো ফার্স্টে এ নির্ণয় করতে হবে, মানে এর কেন্দ্র নির্ণয় করতে হবে। কোনো একটা জিনিস দেখে কেন্দ্র কীভাবে নির্ণয় করতে হয় ইজিলি দেখো। সো এর ইকুয়েশন কত, এর ইকুয়েশন হচ্ছে এটা, দ্যাট মিনস এখানে জি এর মান কত আসতেছে 1, এফ এর মান কত আসবে -4, এবং সি এর মান কত আসবে 8, রাইট, ইকুয়ালস টু 0 দিতে ভুলে গেছিলাম। ওকে, সো এখান থেকে আমার কেন্দ্র পেয়ে গেলাম। কেন্দ্র কত হবে -1,4। জি আর এফ এর মান যা হবে কেন্দ্র তার অপোজিটটা হবে, মানে এখানে যে সাইন থাকবে এখানে সাইন তার অপোজিট হবে। এবং আর এর মান কত, r1 এর মান হবে √1 এর স্কোয়ার প্লাস এফ স্কোয়ার কত হবে 16 মাইনাস 8। তো কত হয় 16 মাইনাস 8 মানে 8, 8 প্লাস মানে 3 হয়। ওকে, r1 পেয়ে গেছি। সিমিলারলি এই পাশের তোমার জি এফ এর মান বের করো। এটা জি1 জি2 দেওয়ার দরকার নাই, দিলেও সমস্যা নাই। এখানে জি এর মান কত, এখানে আমার জি এর মান হচ্ছে 5, এফ এর মান কত -1 এবং সি এর মান কত 22। সো এখান থেকে আমার কেন্দ্র পেয়ে গেলাম হচ্ছে -5,1। এখানে যা আসবে তার উল্টা, তাই না। এবং r2 এর মান কত আসবে, r2 এর মান আসবে হচ্ছে জি স্কোয়ার দ্যাট মিনস 25 প্লাস এফ স্কোয়ার দ্যাট মিনস 1 মাইনাস সি। সো কত 26 মাইনাস 22 দ্যাট মিনস 4, দ্যাট মিনস এটা আসবে হচ্ছে 2। পেয়ে গেলাম r1 r2 এর মান, তাই না। সো আমি নির্ণয় করি, আমার এইটা হতে হবে, আমি কিন্তু এটা থেকে কিছু নির্ণয় করলাম, এটাই প্রুভ করবো যে এ বি ইকুয়ালস টু r1 প্লাস r2। সো আমি যদি লিখি লেফট হ্যান্ড সাইড, তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড না লিখলেও হবে, এগুলো অনেক ওল্ড ওয়ে। এ বি ইকুয়ালস টু কত, এ বি ইকুয়ালস টু তোমার -1 প্লাস 5 এর হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 1 এর হোল স্কোয়ার, কত আসে 4 স্কোয়ার আর 3 স্কোয়ার, তার মানে সেটা হচ্ছে 5 আসে। হ্যাঁ, এটা আসে। সিমিলারলি কি করবো আমি, আর এখন করে দেখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মান কত আসে। রাইট হ্যান্ড সাইড কি r1 প্লাস r2 এর মান, তাই না। সো r1 প্লাস r2 এর মান কত আসে, r1 প্লাস r2 ইকুয়ালস টু কত 3 প্লাস 2, দেন দেখো 5 আসতেছে, 3 প্লাস 2 ইকুয়ালস টু কত 5। অতএব আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি হচ্ছে এ বি যেহেতু এ বি ইকুয়ালস টু r1 প্লাস r2, অতএব হচ্ছে এটা আসলে কি করছে বহিঃস্পর্শ করছে। খুবই সিম্পল। এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার মানে স্পর্শ বিন্দুটি নির্ণয় করতে হবে। ওকে, স্পর্শ বিন্দু কিভাবে নির্ণয় করা যায় খেয়াল করো, এখানে কিন্তু একটা কোশ্চেন তোমার দিল, যেটা এখন অনেকের মাথায় বেরই হবে না যে কীভাবে বের করবো। স্পর্শ বিন্দু দুইভাবে বের করা যায়, এখানে একটা শর্টকাট আছে, বাট বেসিক ওয়ে হচ্ছে যদি তোমার কোনো দুইটা জিনিসের, সেটা সরলরেখা হোক, বৃত্ত হোক, বা বৃত্ত বৃত্ত হোক, বা দুইটা সরলরেখা হোক, এদের স্পর্শবিন্দু বের করা মানে হচ্ছে ধরো এই সরলরেখা এবং এই বৃত্ত যদি তোমাকে বলে যে এদের ছেদবিন্দু বের করো, ছেদবিন্দু মানে কি দুইটা বিন্দু পাওয়া যাবে, তাই না। স্পর্শবিন্দু মানে একটা বিন্দু পাওয়া যাবে, যাই হোক স্পর্শবিন্দু একটা ছেদবিন্দুই বলা যায়। সো এদের ছেদবিন্দু বের করতে বললে তোমাকে কি করতে হবে, এই ইকুয়েশন, এই বৃত্তের ইকুয়েশন এবং সরলরেখার ইকুয়েশন তোমাকে সমাধান করতে হবে। দুইটাকে সমাধান করে এক্স ওয়াই এর যে মান আসবে ওইগুলোই হবে তোমার কি এই ছেদবিন্দুর মান। সিমিলারলি এখানেও তোমার এই বৃত্ত দুইটা সলভ করে যে মানটা আসবে, একটা বিন্দুই আসবে, সেটাই হচ্ছে তোমার কি স্পর্শবিন্দু। কিন্তু এইখানে একটা বেটার ওয়ে আছে, যেহেতু আমার এই টপিকের কোশ্চেন এবং আমার এই টপিকের কোশ্চেন যেহেতু এটা যাই হোক, আমার এই টপিকের ক্ষেত্রে আমরা একটা ইজি ওয়েতে এটা করতে পারবো। সেই ইজি ওয়েটা কি দেখো, এটা হচ্ছে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ আমাদের একটা টপিক ছিল, মানে অন্তঃস্পর্শ মানে বিন্দুটা অন্তঃস্পর্শ করলে কি হবে,
অন্তঃসমদ্বিখণ্ডক আর বহির্সমদ্বিখণ্ডক, সরি বহির্দ্বিখণ্ডিত এমন ছিল মেবি। সরি অন্তর্দ্বিখণ্ডিত বহির্দ্বিখণ্ডিত, দ্বিখণ্ডিত মানে এমন ছিল হচ্ছে অনুপাতে ভাগ করলে কি হবে সেটা। তোমার হচ্ছে এমন যে দুইটা বিন্দু, বাংলায় কি বলে ভুলে গেছি, এ বি, যদি বলে এই দুটো বিন্দু সমীকরণ দেওয়া, ইকুয়েশন দেওয়া, সরি বিন্দু দেওয়া আছে x1 y1 এবং হচ্ছে x2 y2, যদি বলে যে একটা বিন্দু ধরলাম সি, একটা বিন্দু এদেরকে m:n অনুপাতে ভাগ করছে, বা ধরলাম যে m1:m2 অনুপাতে ভাগ করছে, তাহলে ওই অন্তর্বিভক্ত বা অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত ওই বিন্দুটা কি হবে, তাই না? এখানে কোশ্চেন কি ছিল যে অনুপাত দেওয়া থাকলে আমি বিন্দু বের করতে পারতাম, বিন্দু দেওয়া থাকলে আমি অনুপাত বের করতে পারতাম, তাই না? এখানে দুইটা টপিক ছিল, একটা অন্তর্বিভক্ত আর একটা কি বহির্বিভক্ত, সমদ্বিখণ্ডিত না, সরি বিভক্ত, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। সো আমরা ওই টপিকের সাহায্য নিয়ে কিন্তু আমরা ম্যাথটা করতে পারবো। এখন কি হবে দেখো, এই যে দুইটা বৃত্ত, এদের কেন্দ্র থেকে কেন্দ্রর দূরত্ব, তাই না, আমরা জানি টোটাল দূরত্ব আমরা জানি। আর কি জানি বলো তো? জানি হচ্ছে এদের ব্যাসার্ধ কিন্তু আমরা জানি। সো এই যে রেখাটা, এটা একটাই রেখা, এবং এইটুকের মান হচ্ছে আমার কত, এইটুকের মান হচ্ছে আমার কত হয়, এটা হয় 3, এবং এটা কত ছিল 2, রাইট? এটা ছিল, এটা 3 আসে, এটা 2 আসে, রাইট? হ্যাঁ। এবং এদের আমি কিন্তু কেন্দ্রও জানি। কেন্দ্র কত বলো তো? কেন্দ্র হচ্ছে -1,4, -1,4, এবং এটার কেন্দ্র কত? এখানের কেন্দ্র হচ্ছে আমার সরি -5,1, -5,1। দেখো আমার এই ব্যাসার্ধ জানি, এইটাও জানি, এই কেন্দ্র দুটা জানি। এখন এটা কিন্তু আমি এভাবে বলতে পারি যে পুরা রেখাটাকে, এই পুরা রেখার টোটাল কয় ভাগ হয়, 3 আর 2, তাই না? সো 5 ভাগ ধরলাম, টোটাল হচ্ছে 5 ভাগ। সো 5 ভাগের 3 ভাগ এই পাশে আছে এবং 2 পাশ এই পাশে আছে। দ্যাট মিনস এই যে বিন্দুটা, স্পর্শ বিন্দুটা, এটার এই পাশে আছে 3 ভাগ, এই পাশে আছে কত, 2 ভাগ, তাই না? সো আমরা বলতে পারি না যে এই বিন্দুটা এই রেখাকে 3:2 অনুপাতে ভাগ করছে, বলতেই পারি, কারণ আমি এক্সাক্ট মানও জানি, এটা অনুপাতও হবে, এক্সাক্ট মানও, দুইটা একসাথে। সো এই যে রেখাটা, এই রেখাটা টোটাল কত, 5, এদিকে 3 এদিকে 2, দ্যাট মিনস আমরা বলতে পারি এই রেখাটা 3:2 অনুপাতে কিন্তু ভাগ হয়ে গেছে। যেহেতু এবং এই দুইটা বিন্দুর আমি স্থানাঙ্ক জানি, আমি কিন্তু চাইলে এখন আমি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। ধরি যে এই বিন্দুটা কি হবে, সি বিন্দু হবে, ওকে? তো সি বিন্দুর ধরলাম স্থানাঙ্ক বড় এক্স এবং বড় ওয়াই, ওকে? বড় এক্স বড় ধরে নিলাম। এখন আমরা কিন্তু চাইলে ওই আগের ইকুয়েশন ইউজ করে, সরলরেখার ইকুয়েশন ইউজ করে কিন্তু আমরা এখান থেকে এক্স ওয়াই বের করতে পারবো। সিস্টেম কি ছিল, এটা যেহেতু অন্তর্দ্বিখণ্ডিত, মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী কোনো একটা জায়গায় ভাগ করছে, মানে এদের ভেতরকার যে কোনো বিন্দুতে ভাগ করলে কি হবে, অন্তর্দ্বিখণ্ডিত, অন্তর্বিভক্ত, দ্বিখণ্ডিত বলতেছি বারবার, যাই হোক। সো এক্স এর মান তোমার কি হবে, দ্বিখণ্ডিত কেন হবে না, দ্বিখণ্ডিত মানে দুই ভাগে ভাগ করা, বাট এটা দুই ভাগে না, যে কোনো ভাগে ভাগ করতে পারে, মানে সমান দুই ভাগে না। আচ্ছা, সো এক্স ইকুয়ালস হচ্ছে এম, দেখো 3:2 মানে হচ্ছে m:n, এম এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে কত, 2। অনুপাতটাকে আমরা বলতে পারি না m:n, m1 m2 বলা যাবে, এটাকে m1 m2ও বলা যাবে, কোনো সমস্যা নেই। যাই হোক, সো এখন তুমি চাইলে কি করতে পারবা, সূত্র ইউজ করতে পারবা, m(x2) প্লাস n x1 ডিভাইড বাই m প্লাস n। আর যারা m1 m2 দিয়ে শিখছো তাদের জন্য কি হবে, তার জন্য এমন হবে m1x2 প্লাস m2x1 ডিভাইড বাই m প্লাস n। সেম শিট, সেম জিনিস, সেম কথা। সো m এর মানে আমি জানি 3, রাইট? দেখো এটা যদি m হয়, দ্যাট মিনস এইটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে আমার x1 y1। আর এটা যেহেতু n, এই পাশটা হচ্ছে n অনুপাত, দ্যাট মিনস এটা হচ্ছে x2 y2, ওকে? m হবে হচ্ছে x1 y1 এর এই পাশের অনুপাত, এবং n হবে হচ্ছে x2 y2 এই পাশের অনুপাত, ওকে? সো 3 ইন্টু কত হবে, 3 ইন্টু হবে এই পাশে x2 কত, -5, প্লাস কত হবে 2n ইন্টু কত, x1, রাইট? x1 এর মান কত আমার, -1, ডিভাইড বাই কত হবে m প্লাস n, দ্যাট মিনস 3 প্লাস 2। সো কত হয়, বের করে ফেলি। এটা হয় হচ্ছে আমার উপরে কত হয়, 3 5 15, সো -15 -2 ডিভাইড বাই 5, দ্যাট মিনস -17 ডিভাইড বাই হচ্ছে আমার কত, 5। এটা হচ্ছে আমার এই বিন্দুটা, ওকে? সিমিলার ওয়েতে আমি কি করব, আমি ওয়াইটা বের করে ফেলবো। আমি ওয়াইটা এখানে বের করে ফেলি, এটাকে সরাই, এক সাইডে সরাই। আমি এটাকে সাইডে রেখে দিলাম,
এবার আমি সিমিলার ওয়েতে কী করবো, ওয়াইটা বের করবো। ওয়াই ইকুয়ালস টু কী হবে, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই কত হবে, এম প্লাস এন। দ্যাট মিনস এম এর মান কত, 3 ইন্টু ওয়াই টু কত 1 প্লাস 2 ইন্টু কত 4 ডিভাইড বাই কত হবে আমার 3 প্লাস 2। সরলরেখার অন্তর্বিভক্ত বহির্বিভক্ত না পারলে এখানে আসার দরকারই নেই। সরলরেখার অন্তর্বিভক্ত বহির্বিভক্ত টপিকটা আগে দেখো, তারপর এখানে আসো, নাহলে তোমার মাথায় খেলবে না যে এখানে আমি কী করলাম। ওকে, সোজা কথা, একদম সোজাভাবে বলে দিলাম যে কী করতে হবে না করতে হবে। সো 3 ইন্টু 2 কত, 3 ইন্টু 1 কত 3 আর কত 8, দ্যাট মিনস 11 ডিভাইড বাই 5। সো আমার বিন্দুটা কি আসলো, বিন্দুটা আসলো হচ্ছে -17 ডিভাইড বাই 5 কমা 11 ডিভাইড বাই 5। এইটাই হচ্ছে আমার সেই স্পর্শ বিন্দুটা। ওকে, এটা একইভাবে স্পর্শ বিন্দু ছেদ বিন্দু দুটাই হতে পারে। স্পর্শ করলে ছেদ বিন্দু একটাই হয়, আর স্পর্শ না করলে অলস ছেদ বিন্দু দুইটা হয়, তাই না? যেহেতু এটা আমার কোনো একটা সরলরেখা না, একটা সরলরেখা ছেদ করলে ছেদ বিন্দু একটাই হয়, তাই না? এখানে ছেদ বিন্দু একটা, কিন্তু একটা বৃত্ত একটা সরলরেখা ছেদ করলে কি হবে, ছেদ বিন্দু দুইটা হবে। আবার একটা বৃত্ত আরেকটা বৃত্ত ছেদ করলে কি হবে, ছেদ বিন্দু দুইটাই হবে, রাইট? ওকে, সো আই হোপ অঙ্কটা বোঝা গেছে।